নমস্কার বন্ধুরা। তো আশা করি আগের ভিডিওটি আপনারা দেখেছেন, মানে 11 নম্বর পর্বটি। ইলমা বিওরেজের বিখ্যাত উপন্যাস আমি পদচা থেকে আজকের পর্ব 12 পর্ব। বটগাছের সামনে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে লিখন। শীতের শুষ্কতায় বটগাছের অধিকাংশ পাতা ঝরে গেছে। লিখনের কাছে শীতকাল খুবই অপছন্দের ঋতু। শীত চরম শুষ্কতার রূপ নিয়ে প্রকৃতির উপর জেগে বসে থাকে, যা সহ্য হয় না লিখনের। ঠান্ডা লেগেই থাকে। ছোট থেকে কয়েকবার নিউমোনিয়াও ভুগেছে। সে মনে প্রাণে বিশ্বাস করে রুক্ষতা, তিক্ততা ও বিষাদের প্রতিমূর্তি শীতকাল। তখন পদ্মজা এসে দ্রুত হাঁটছিল যে মনে হচ্ছিল সে পালাতে চাইছে। লিখন আর এগোয়নি। পালাতে দিল পদ্মজাকে। মগা বলেছে পদ্মজার লোকসমাজের ভয় খুব, তাই লিখন এই নির্জন মাঠের পাশে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। পদ্মজা এ পথ দিয়েই বাড়ি ফিরবে, তখন যদি একটু কথা বলা যায়। পদ্মজা জড়সড় হয়ে হাঁটছে, আতঙ্কে ঠোঁট শুকিয়ে কাঠ, বারবার জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে। পদ্মজা মিনমিনে গলায় পূর্ণাকে ডাকলো, পূর্ণা রে। পূর্ণা তাকালো। পদ্মজা এদিক ওদিক তাকিয়ে বলল, আমার ভয় হচ্ছে। উনি মাঝপথে দাঁড়িয়ে নেই তো? পূর্ণা চরম বিরক্তি নিয়ে বলল, থাকলে কি হয়েছে, খেয়ে ফেলবে। পদ্মজা আর কথা বলল না। পূর্ণার সাথে কথা বলে লাভ নেই। তখন লিখন সাহকে পাত্তা না দেওয়ার জন্য পূর্ণার খুব রাগ হয়েছে। পদ্মজা বারবারই মাথা নিচু করে হাঁটে, তাই লিখন সাহকে দেখতে পেল না। পূর্ণা দূর থেকে দেখতে পেল, কিন্তু এইবার আর আগে থেকে বলল না পদ্মজাকে। সে উত্তেজিত হয়ে পড়ে, ভাবে লিখন সাহ যখন আবার সামনে এসে দাঁড়াবে কি যে হবে। লিখন পদ্মজার দূরত্ব মাত্র কয় হাত। পদ্মজা আবিষ্কার করল লিখনের উপস্থিতি। ওনার ঘোমটাটা চোখ অবধি টেনে নেয় দ্রুত। ভয়ে লজ্জায় সর্বাঙ্গে কাঁপন ঘরে। লিখনের পাশে কাটার সময় পুরুষালী একটি কণ্ঠ ডেকে উঠল, পদ্ম। পদ্মজা দাঁড়াতে চায়নি, তবু কেন জানি দাঁড়িয়ে গেল। লিখন দু এক পা এগিয়ে আসলো। পূর্ণা ঠোঁট টিপে সেই দৃশ্য গিলছে। লিখন উসখুস করছে, কথা গুলিয়ে ফেলছে। পদ্মজা লিখনকে পিছনে ফেলে সামনে এগিয়ে গেল। লিখন হতভম্ব হয়ে তাকিয়ে দেখল। পূর্ণা বলল, আমাকে বলুন, কি বললে দেবে। পূর্ণা বলল, আমাকে বলুন, আমি বলে দেব। লিখন পকেট থেকে একটা চিঠি বের করলো। এরপর অনুরোধ স্বরে বলল, দয়া করে তোমার বোনকে দিও, আমি কাল বিকেলে ঢাকা চলে যাব। পূর্ণা হাসি মুখে চিঠি নিল। এরপর বলল, আপা, আপনার আগে চিঠিটা প্রতিদিন পড়ে। লিখনের ঠোঁট দুটি হেসে উঠল। পূর্ণা দৌড়ে ছুটে গেল পদ্মজার দিকে। লিখন আর পিছু নিল না। পূর্ণা আসতেই পদ্মজা ধমকে উঠল, কি কথা বলছিলি এত? কেউ দেখলে কি হতো? তুই আম্মার কথা কেন ভাবছিস না? পদ্মজার কাঁদো কাঁদো স্বরে পূর্ণা চুপসে গেল। সত্যি কি সে বেশি করে ফেলল? পূর্ণা চোখ নামিয়ে চুপচাপ হেঁটে বাড়ি চলে আসে। চিঠিটার কথা পদ্মজাকে বলা হয়নি। গোধূলি বিকেল। হেমলতা পদ্মজাকে ফরমায়েশ দেন, পদ্ম, কয়েকটা টমেটো নিয়ে আয়। আচ্ছা আম্মা। পদ্মজা লাহারি ঘরের ডান দিকে হেঁটে আসে। 2 মাস আগে মোর্শেদ এদিকের সব ঝোপ জঙ্গল ছাপ করে টমেটোর ছোটোখাটো ক্ষেত করেছেন। লাল টকটকে টমেটো। হেমলতা রান্নার ফাঁকে বারান্দার দিকে উকি দিলেন। মোর্শেদ আর প্রান্ত কিছু নিয়ে বৈঠক করছে। হেমলতা ফোঁস করে নিঃশ্বাস ছাড়েন। বাসন্তী নামক মানুষটা কি জন্য ত্যাগের শিকার হলো?
জানতে ইচ্ছে করলেও হেমলতা প্রশ্ন করেন না। তবু এতটুকু বুঝেছেন মুর্শিদের বাইরের ঘোর কেটে গেছে, যার ফলস্বরূপ সংসারে তার মন পড়েছে। হেমলতাকে খুব সমীহ করে চলেন। তবে হেমলতা জানেন মুর্শিদ পদ্মজাকে নিয়ে মেয়ে হিসেবে এখনও বিশ্বাস করেননি। তা নিয়ে মাঝে মাঝে খোঁচা দিলেও ভুলেন না। পদ্মজা সাবধানে ক্ষেতের মধ্যিখানে আসলো। টমেটো ছিঁড়তে গিয়ে তার লিখনের কথা মনে হলো। মনে মনে ভাবে, কেন এসেছেন তিনি, কি বলতে চেয়েছিলেন? জানার জন্য পদ্মজার মনটা ব্যাকুল হয়ে উঠল। আপা, একটা কথা বলি। পদ্মজা চমকে তাকালো। হঠাৎ পূর্ণার আগমনে ভয় পেয়েছে। বুকে ফু দিয়ে বলল, বল, রাগ করবে না তো? পদ্মজা চোখ ছোট ছোট করে তাকালো, বলল, করব না। পূর্ণা লিখনের দেওয়া চিঠিটা দিয়ে বলল, লিখন ভাইয়ার চিঠি। পদ্মজা ছো মেরে চিঠি নিল। পূর্ণা অবাক হলো, মনে মনে খুশি হলো পদ্মজার আকুলতা দেখে। পদ্মজা দ্রুত চিঠির ভাঁজ খুলল। পূর্ণা বাড়ির দিকে তাকিয়ে দেখছে কেউ আসছে নাকি। পদ্মজা পড়া শুরু করলো। প্রিয় পদ্মফুল, 4 মাস কেটে গেল। 4 মাসে একটুর জন্যও অবসর মেলেনি, কিন্তু মনে ছিল এক আকাশ ছটফটানি। তোমার মনের কথা তো জানাই হলো না। তোমাদের অলন্দপুরের প্রায় প্রতিটি বাড়ির ছেলের স্বপ্ন তোমাকে ঘরে তোলার। তাই সারাক্ষণ ভয়ে ছিলাম আমার অনুপস্থিতিতে কেউ তুলে নেয়নি তো। 3 দিনের সময় নিয়ে চলে এসেছি, শুধু একবার দেখতে আর জানতে তুমি কি আমার জন্য অপেক্ষা করবে। ম্যাট্রিক পরীক্ষা অবধি অপেক্ষা করলেই হবে। এরপর আমি আমার মা আর বাবাকে নিয়ে তোমার মায়ের কাছে আসব। ওনার কাছে অনুরোধ করব তোমার পড়া শেষ হলে যেন আমার সাথেই বিয়ে দেন। তখন অনেকটা নিশ্চিন্ত হতে পারবো। এখন অনিশ্চয়তায় ভুগছি। আমি গুছিয়ে লিখতে পারছি না। আজ কয়েকটা চিঠি লিখেছি, একটাও মনমতো হয়নি। অনুগ্রহ করে তুমি মানিয়ে নিও। ইতি লিখন সহ। বাড়ির সবাই ঘুমিয়ে। পদ্মজা চুপি চুপি উঠে বসলো পড়ার টেবিলে। রাত অনেক, গাছের পাতায় নিশ্চয় শিশির বিন্দু জমছে। এরপর ভোররাতে টিনের চালে শিশির কণা বড় বড় ফোঁটায় বৃষ্টির মতো ঝরছে। গা হিম করা ঠান্ডা। তা অপেক্ষা করে পদ্মজার হাতে কলমে তুলে নিল। সাদা কাগজে লিখল, অপেক্ষা করব আমি। এরপর কাগজটা ভাঁজ করে বালিশের তলায় রেখে শুয়ে পড়ল। ফজরের নামাজ পড়ে 4 ভাই বোন পড়তে বসল। পড়ায় মন টিকছে না পদ্মজার। বই আনার ছুতোই পদ্মজা রুমে গেল। রাতের লেখা কাগজটা ছিঁড়ে কুটি কুটি করে জানালার বাইরে ফেলে দিল। এরপর আবার নতুন করে লিখল, আমার আম্মা যা চান তাই হবে। পড়া শেষে নিয়ম মাফিক ঘাটে আসলো পদ্মজা। হাতের মুঠোয় 3টা চিঠি, 2টো লিখনের, একটা তার লেখা। পূর্ণাও পাশে। প্রেমা প্রান্ত বাড়ি জুড়ে ছুটাছুটি করছে। সামনে কোনো কিছু ঠিকমতো দেখা যাচ্ছে না, সব কিছুই অস্পষ্ট। কুয়াশার স্তর এত ঘন যে দেখে মনে হচ্ছে সামনে কুয়াশার পাহাড় দাঁড়িয়ে আছে। সেই পাহাড় ভেদ করে একটা নৌকায় এসে ঘাটে ভিড়ে। নৌকায় লিখন সহ আর মগা। আকস্মিক ঘটনায় পদ্মজার পিঠ উঠল চমকে। পালানোর মতো শক্তিটুকু পায়নি। লিখন মায়া ভরা কণ্ঠে পদ্মজার উদ্দেশ্য বলল, আমি বাধ্য হয়ে এসেছি, আজ বিকেলে চলে যাব। মগা বলল, প্রতিদিন সকালে ঘাটে নাকি তুমি বসো, তাই এসেছি। পদ্মজা মনে মনে সুরো ইউনুস পড়েছে। ভয়ে বুক দ্রুদ্রু করছে। মা দেখে ফেললে কি হবে, বা অন্য কেউ। একটু সাহস জোগাতেই নিজের লেখা চিঠিটা সিঁড়িতে রেখে পদ্মজা ছুটে গেল বাড়িতে। পূর্ণা বড় বড় চোখে শুধু দেখল। লিখন নৌকা থেকে নেমে চিঠিটা হাতে তুলে নিল। ভাঁজ খুলে একটা লাইন পেল শুধু। লিখনের মুখে বিষাদের ছায়া নেমে আসে।
পূর্ণার কৌতূহল যেন চিঠিতে কি আছে জানার জন্য, তবে তা প্রকাশ করল না, শুধু বলল, আপা আপনার কথা প্রতিদিন ভাবে। 1996 সাল। পদজা থেমে থেমে কাঁদছে, হাঁটুর উপর মুখ লুকিয়ে রেখেছে, তুষার কালো চাদর তার গায়ে টেনে নিল। পদজার চোখ তুলে তাকালো, বিষাদ ভরা কণ্ঠে বলল, সেদিন আমার লেখা প্রথম চিঠিটা কুটি কুটি কেন করছিস? জানি না, ইচ্ছে হয়েছিল তাই করছি। তবে জানেন, আমি একদম ঠিক করেছিলাম, সেই দিন যদি আমি কথা দিয়ে দিতাম, আমার কথা ভঙ্গ হতো। পদজা হাসল। তুষার এক দৃষ্টিতে তাকিয়ে রইল পদজার দিকে, এরপর বলল, লিখনের সাথে আর দেখা হয়নি? পদজা হাতের কাটা অংশে ফু দিয়ে বলল, হয়েছিল। তাহলে কথা ভঙ্গ হতো কেন বলেন? পদজা তুষারের দিকে তাকালো, এরপর আবার হাঁটুতে মুখ লুকালো। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট করে 10 মিনিট কেটে গেল। পদজার সাড়া নেই। তুষার ডাকলো, পদজা শুনতে পাচ্ছেন? পাচ্ছি। আপনার কি কষ্ট হচ্ছে? হচ্ছে। মুখ তুলে তাকান। পদজা ছল ছল চোখে তাকালো। তুষার উদ্বিগ্ন হয়ে বলল, কি সমস্যা হচ্ছে? তুষারের প্রশ্নে আগ্রহ করে পদ্মজা ভেজা কণ্ঠে বলল, আমার আম্মা আমার সাথে কেন বিশ্বাসঘাতকতা করলো? তুষার চমকালো। হেমলতা নামে মানুষটার সম্পর্কে যা জানলো তাতে তার নামের সাথে বিশ্বাসঘাতকতা শব্দটা যায় না। পরপরই নিজেকে সামলে নিল। এমন কেস শত শত আছে। ভালো মানুষের খারাপ রূপ। তুষারের সাবধানে প্রশ্ন করল, কি করেছেন তিনি? পদজা উত্তর দিল না, ফ্লোরে শুয়ে পড়ল। চোখ বুজল। তুষার গোপন দীর্ঘশ্বাস ছাড়ল। পদজা এখন আর কিছু বলবে না। সে ক্লান্ত। অতীত হারে হারে গিয়ে মনে পড়ছে অসুস্থতা বেড়ে গেছে তার। তুষার পদজার মুখের দিকে তাকালো। আঁচল সরে গেছে বুক থেকে। চাদরের অংশ ফ্লোরে পড়ে আছে। তুষার চাদরটা টেনে দিতে গিয়ে আবিষ্কার করলো পদজার গলায় কালো খয়েরি মিশ্রণে কয়েকটা দাগ, গলা টিপে ধরার দাগ। তুষার হুঙ্কার ছাড়ল, ফাহিমা। ফাহিমা কাছেই ছিল, ছুটে আসলো। তুষার বলল, আপনি আসামের গলা টিপে ধরেছেন? ফাহিমা চট করে বলল, না স্যার, প্রথম থেকেই গলায় দাগগুলো দেখছি, প্রশ্নও করছি। মেয়েটা উত্তর দিল না। তুষার কপাল ভাঁজ করে ফেলল। হাজারটা প্রশ্নে মাথা ভনভন করছে, মস্তিষ্ক শূন্য প্রায়। পদজা যতটুকু বলেছে তার পরবর্তী 7 বছরে কি কি হয়েছিল না জানা অবধি শান্তি মিলবে না। মাথা কাজ না করলে তুষার সিগারেট টানে, তাই বেরিয়ে গেল। তো বন্ধুরা, আজকের পর্বটি অনেক রহস্যময়। তো দেখা হচ্ছে নেক্সট পর্বে। আশা করি নেক্সট পর্বটি খুব আকস্মিক ও রহস্যময় এবং খুব রোমান্টিক হতে চলেছে। দেখা যাক কি হয়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।